রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকবে গণতান্ত্রিক যাত্রার কথা, তুলে ধরবেন আসন্ন নির্বাচনের বিষয়টিও। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জনমনে সংশয়, যথাসময়ে ভোট করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপি। পিআর সহ 5 দাবিতে সারা দেশে জামাতের বিক্ষোভ। এই আন্দোলন ভোট আয়োজনে প্রভাব ফেলবে না, মন্তব্য কমিশনের। থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন ব্যবহার হচ্ছে চাঁদাবাজি আর খুনে। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের প্রকাশ্য মহড়া, আতঙ্কে বাসিন্দারা। শারদীয় দুর্গোৎসব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ সার্বজনীন পূজা কমিটির 8 দফা দাবি। এবং বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। শুনানি শেষে কাউন্সিলরশিপ ফিরে পেল 15 ক্লাব। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামাতে ইসলামী। জেলায় জেলায় নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দিয়ে ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্তে, পিআর পদ্ধতিতে ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানায়। আর খুলনায় দলের এক সমাবেশে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ ও খুনিরা, আর অন্যদিকে থাকবে দাড়িপাল্লা। জুলাই সনদের আইনি ভিত্তি আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ 5 দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। মৌলভীবাজারের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশকে ফ্যাসিবাদী ও স্বৈরাচার মুক্ত রাখা ও একনায়কতন্ত্রের সরকার থেকে বাঁচানোর একমাত্র উপায় পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে অনলাইন বাণিজ্য বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে, মাস্তানি বন্ধ হবে, এর পাশাপাশি প্রতিটি বুথের উন্নয়ন হবে। লক্ষ্মীপুরে দলের কর্মপরিষদের সদস্য রেজাউল করিম বলেন, সংস্কার, বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। সংস্কার, বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি যদি নিশ্চিত করা হয়, তাহলে ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। নাটোরের শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলার 7 উপজেলার জামাতের নেতাকর্মীরা অংশ নেন। হবিগঞ্জ শহরের কোট মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত। পটুয়াখালীতে মিছিলের পাশাপাশি বিক্ষোভ সমাবেশে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি জানান বক্তারা। এদিকে নারায়ণগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুর, বাগেরহাট, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা। এছাড়া খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে যোগ দিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ খুনিরা, আর অন্যদিকে দাড়িপাল্লা। একদিকে চাঁদাবাজ অপরাধী খুনি মস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। সেই নতুন বাংলাদেশের জন্য দাড়িপাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে। আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে যুবকদের জন্য কর্মসংস্থান ও ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 26, কুড়িগ্রাম 2। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ছিল 26 কুড়িগ্রাম 2 আসনে। এখানে আমরা কথা বলেছি এখন পর্যন্ত, এখানে যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে তারা জনসংযোগ শুরু করেছেন, উঠান বৈঠক করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির
কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ। তার কাছে আমরা জানবো যে তিনি এই অলরেডি কিন্তু প্রচারণা শুরু করেছেন, জনগণের সাড়া কেমন পাচ্ছেন। তো আমরা যদি আপনার কাছে যাই যে জনগণের সাড়া কেমন পাচ্ছেন আপনি তরুণ একজন উদীয়মান এমপি প্রার্থী হিসেবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা কথা বলতে চাই, আল্লাহ আমাকে কুড়িগ্রামে পাঠিয়েছে, সুতরাং কুড়িগ্রাম আমার কাছে আমানত। এবং ঢাকা জেলার মানুষের যে সম্মান পাওয়া দরকার কুড়িগ্রাম জেলার মানুষের আমি মনে করি সেই রকম সম্মান পাওয়ার দাবি রাখে। সেটাকে সামনে রেখে আমরা বলেছি সবার আগে কুড়িগ্রাম, এই স্লোগান নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করেছি। আমরা দলিত, হরিজন সম্প্রদায়, আলেম ওলামা যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, চর অঞ্চলের মানুষ, তাদের কাছে আমরা আগে গিয়েছি এবং দেখেছি সব মানুষ চায় যে তরুণ, উদীয়মান, শিক্ষিত, মার্জিত যারা নতুন করে কুড়িগ্রামকে চেঞ্জের স্বপ্ন দেখাতে পারবে। ওল্ড জেনারেশন তো দেখা শেষ, তাদের ক্যাপাসিটি সব দেখা শেষ। আমরা মনে করি খুব অনেক বেশি আমরা সাড়া পাচ্ছি এবং আমরা আশাবাদী আমরা ভালো কিছু করতে পারবো। একটা বিষয় যে আপনি তো প্রায় কুড়িগ্রাম 2 আসনের সংসদীয় এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছেন প্রতিনিয়ত, সেখানে মানুষ আপনাকে তরুণ নেতা হিসেবে কিভাবে গ্রহণ করছে? দেখেন, এটা মানুষ তো দেখে, আসলে মানুষের পারসেপশন হচ্ছে স্বচ্ছ কিনা, দুর্নীতিবাজ কিনা, টেন্ডারবাজ কিনা, ক্ষতিগ্রস্ত কিনা। আর যখন দেখি না মার্জিত, শিক্ষিত, সব দিক দিয়ে যখন থাকে এবং কুড়িগ্রামের ভালোবাসা আছে কিনা। আমি যেটা বলতে চাই, কুড়িগ্রাম নেতারা হৃদয় থেকে কুড়িগ্রাম ধারণ করলে তখন মানুষ কাজ করে। তো আমরা যদি হৃদয় থেকে আমি মানুষের সাথে কথা বলি যে আমরা এটা সলভ করতে চাই, আমরা এরকম দেখেছি আর কুড়িগ্রাম এরকম দেখতে চাই না, তখন অনেকে আমাকে হৃদয় থেকে বলে যে ভাই আসলে আপনারা এগিয়ে আসেন, আমরা আশাবাদী হই যে কুড়িগ্রামকে চেঞ্জ করার জন্য তরুণরা এগিয়ে আসতেছে। সে জায়গা থেকে আমরা মনে করি যে তারা খুবই আমাদের দেখে খুব অ্যাকসেপ্টেন্ট মানসিকতা নিয়ে আগাচ্ছে আর কি। আরেকটা বিষয়, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় থেকে এই জনপদের মানুষ আন্দোলন করে যাচ্ছে। আপনি যদি নির্বাচিত হন তাহলে এই মহাপরিকল্পনা নিয়ে কি পরিকল্পনা রয়েছে আপনার? আর সেই সঙ্গে একটু যুক্ত করব, যেহেতু এই আমাদের কুড়িগ্রাম জেলাটাই নদীবেষ্টিত এলাকা, সেখানে চরাঞ্চল রয়েছে প্রায় 200-রও অধিক, সেইগুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ওকে, আমি একটা করে বলি, তার আগে আমার কিছু আইডিয়া আছে। সেটা হচ্ছে আমরা চর অঞ্চল নিয়ে চর শিল্প করতে চাই, আর আমাদের এজেন্ডা আছে। আমরা কুড়িগ্রাম নিয়ে কুড়ি শিল্প করতে চাই, যেটা কুড়িগ্রামের মানুষকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে। এবং আমরা নির্বাচিত হলে স্পষ্টভাবে বলতেছি যে আমাদের 25 লক্ষের মতো মানুষ আছে, আমরা উইথিন 5 ইয়ার্সের মধ্যে মিনিমাম 25,000 মানুষের কর্মসংস্থানকে বিল্ড আপ করবো। সেটা হোক দেশের বাইরে পাঠানো, সেটা হোক তাদেরকে মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে নানা রকম কর্মসংস্থান উদ্যোক্তা তৈরি করা হলো। এটা আমাদের কমিটমেন্ট সবার কাছে। এখন আসি তিস্তা মহাপরিকল্পনা, পাশাপাশি আমাদের 16টা নদী রয়েছে, সেগুলোকে অনেকে বলবে শাসন করবো, নানামাত্রিক কথাবার্তা বলবো। আমরা বলবো যে এটাকে প্রাগমাটিক ওয়েতে, যেটা আমাদের জন্য দুঃখ ছিল, চীনের যেমন হোয়াংহো দুঃখ, ধরলা নদী আমাদের দুঃখ, সেটাকে আমরা দুঃখ থেকে সুখে পরিণত করব যথাযথ প্ল্যান করার মাধ্যমে। এখন চীনের যে প্ল্যান, এটা আমি যতটুকু জানি যেটা আসলে এখন ওই লেভেলে যায়নি। সুতরাং আমি মানুষকে এইরকম কোনো কাল্পনিক দিতে চাই না, বরং ইনস্ট্যান্ট যেটা করা যায় আমাদের এলাকার ড্রেজিং করে প্রপার একটি যেন নদী ভাঙ্গনটা রোধ করে মানুষকে বাঁচিয়ে রাখা যায়। 9 মাস ধরে আমরা গড়ি আর 3 মাসে ভাঙি, এইরকম কুড়িগ্রাম না, এমন কুড়িগ্রাম অ্যাটলিস্ট আমি 10 বছর মানে বছরের সারা মাসে যেন আমি ঠিক থাকতে পারি, এরকম যেন একটা বাদ সিস্টেম মিনিমাম যেন করা হয়, তারপরে মহাপরিকল্পনাটা আমরা দেখবো আর কি। আরেকটি বিষয় ছোট্ট করে বলবেন যে এই অঞ্চলে মাদকের প্রভাবটা বেশি, এটা নিয়ন্ত্রণের জন্য আপনাদের কি কি পদক্ষেপ থাকে? আমরা তো বলেছি যুবকদের আসলে কাজ নাই, অকেজো থাকলে মানুষ খারাপ কাজ করে থাকে আর কি, এটা আমরা আন্ডারস্ট্যান্ডিং। তো কর্মসংস্থানের পাশাপাশি তাদেরকে কাউন্সিলিং করতে হবে, নানা রকম খেলা, ক্রীড়া সামগ্রী এবং ইনগেজিং করা, প্রোডাক্টিভ কাজে যুবকদেরকে লাগানো। আমাদের যুবকরা তো 35%, তো কুড়িগ্রামে 35% তো যুবক, তো তাদেরকে নিয়ে যদি প্ল্যান না থাকে, এর ভয়েসটা আমি মনে করি আমি একমাত্র ব্যক্তি যে এই যুবকদের ভয়েসকে ধারণ করতে পারি এবং সিনিয়রদেরকে কানেক্ট করতে পারি। আমি 2 লাইনে আমাদের জন্য কানেক্ট করে আমি মধ্যমপন্থী একটা জায়গায় রয়েছি। সে জায়গা থেকে আমরা বিশ্বাস আমরা যুবকদেরকে যদি মোটিভেট করতে পারি এবং তার ট্যালেন্ট কোনটা এটাকে ধরে তাকে ফোকাস করে দিতে পারি, আমি মনে করি যে প্রতিটা যুবকের প্রোফাইলিং করা উচিত। আপনি কি যোগ্যতা রাখেন, আমি সেটা অনুযায়ী আপনাকে গাইড করলাম। এই গাইডেন্সটার অভাব, সেটা আমরা ইনশাল্লাহ যদি আমরা নির্বাচিত হই, আমরা টিম করে সেন্টার করে, পাশাপাশি একটা কথা বলি, মাইনরিটি এবং আলেম সমাজ পিছিয়ে রয়েছে, মুয়াজ্জিন সমাজ পিছিয়ে রয়েছে, ওনাদের জন্য আমরা আলাদা করে কাজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই কুড়িগ্রাম 2 আসনে যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অনেকগুলো কথা বলেছেন যেগুলো তিনি নির্বাচিত হলে বাস্তবায়ন করবেন। তো CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল আপাতত। পরবর্তী সংবাদ রাত 9টায় আমরা যুক্ত হব আরেকজন প্রার্থীর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব শান্তির প্রতীক হিসেবে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রতিক্রিয়ায় শেহবাজ শরীফকে মহান নেতা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। ওভাল অফিসে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এসব কথা বলেন দুই নেতা। ডোনাল্ড ট্রাম্প ও শেহবাজ শরীফের এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেহবাজ শরীফ।
সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে দুই নেতা কথা বলেন আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। এ সময় পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজতর করতে সহায়তা করেছেন উল্লেখ করে ট্রাম্পকে প্রশংসায় ভাসান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ট্রাম্পকে আমন্ত্রণ জানান পাকিস্তান সফরেরও। সাহসী পদক্ষেপে পাকিস্তান ভারত সংঘাত অবসানে আন্তরিক প্রচেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি একজন শান্তির মানুষ। তার প্রচেষ্টায় দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। জবাবে ট্রাম্প শেহবাজকে মহান নেতা ও দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকে দারুণ মানুষ হিসেবে উল্লেখ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সফল বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ মহান নেতা, ফিল্ড মার্শাল আসিম মুনিরও দারুণ মানুষ। দুই নেতার বিরল এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, যা প্রভাব ফেলতে পারে বিশ্ব রাজনীতিতে, হতে পারে নতুন মেরুকরণ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। লাদাখে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ছাত্রসহ 4 জন নিহতের পর রাজধানী লেহ ও কার্গিল জেলায় বহাল আছে কারফিউ। থমথমে সেখানকার পরিস্থিতি। বুধবারের অস্থিরতায় পুলিশের গাড়ি পোড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একটি অফিসে আগুন লাগানো হয়। সহিংসতা উস্কে দেওয়ার জন্য বিক্ষোভের নেতৃত্ব দেয়া সোনম ওয়াংচুককে দোষারোপ করেছে ভারত সরকার। কারফিউ জারির পর লেহ শহরের প্রধান রাস্তাঘাট খালি, বন্ধ দোকানপাট। এদিকে পুলিশের গুলির প্রতিবাদে ও লাদাখের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ডাকে চলছে শাটডাউন কর্মসূচি। আসন্ন বিসিবি নির্বাচনের জন্য 191 জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তামিমদের আপত্তির পর তৃতীয় বিভাগের বিতর্কিত 15টি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া 5 জেলা সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। মিরপুরে বিসিবি নির্বাচনের উত্তাপ। শুনানির পরদিনই প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। প্রধান নির্বাচন কমিশনার আগেই ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছুর, সেটারই ছাপ দেখা গেল চূড়ান্ত ভোটার তালিকায়। বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ ফিরে পেল তৃতীয় বিভাগের আলোচিত 15 ক্লাব। এই তালিকায় জায়গা ফিরে পেয়েছে তামিমের ক্লাব গুলশান ক্রিকেট ক্লাব। তবে ক্লাবটির কাউন্সিলর মনোনয়ন জমা দিয়েছিলেন মিজানুর রহমান, যিনি বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর কাউন্সিলরশিপও ফিরে পেয়েছেন। তিনি তৃতীয় বিভাগের ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে ফর্ম জমা দিয়েছিলেন। নাখালপাড়া ক্রিকেটার্স থেকে ফর্ম জমা দেয়া বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভুঁইয়াও কাউন্সিলরশিপ ফিরে পেয়েছেন। যার বিরুদ্ধে আপত্তি পড়েছিল সবচেয়ে বেশি, সেই ফারুক আহমেদের কাউন্সিলরশিপও টিকে গেল শেষ পর্যন্ত। নির্ধারিত সময়সীমা পর জমা দেওয়ার অভিযোগ থাকলেও যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত ভোটার তালিকায় আছে ফারুক আহমেদের নাম। বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে পাওয়া 38টি অভিযোগের শুনানি সম্পন্ন করে। শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের ভার্চুয়াল বৈঠকের পর বিসিবি কার্যালয়ে নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা টানিয়ে দেওয়া হয়। ক্যাটাগরি 1-এ 6 জেলার মধ্যে নরসিংদী ছাড়া বাকি 5 জেলার তালিকা চূড়ান্ত করা হয়েছে। সিলেট থেকে সৈয়দ ফজলে এলাহি, পাবনা থেকে তাওহিদ তারিক খান, সিরাজগঞ্জ থেকে আব্দুল্লাল মামুন, নওগাঁ থেকে রুবায়েত হক এবং বগুড়া থেকে রকিবুল ইসলাম কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন। সব মিলিয়ে ক্যাটাগরি 2-এর ক্লাব ক্রিকেটে প্রথম বিভাগে খসড়া তালিকায় 18 ক্লাব কাউন্সিলরশিপ পেলেও চূড়ান্ত তালিকায় সংখ্যা দাঁড়িয়েছে 20। দ্বিতীয় বিভাগে খসড়া তালিকায় ছিল 19 ক্লাব। চূড়ান্ত তালিকায় কাউন্সিলরশিপ পেয়েছে 23 ক্লাব। তৃতীয় বিভাগে শুরুতে 20 ক্লাবের মধ্যে ছিল 11টি। চূড়ান্ত তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 19 ক্লাবে। ক্যাটাগরি 3 থেকে চূড়ান্ত ভোটার হয়েছেন 45 জন, যেখানে সাবেক অধিনায়ক পাইলট নান্নু বাসাররা আছেন। এছাড়া বিভিন্ন সার্ভিসেস প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলররাও ভোট প্রদান করতে পারবেন। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায় ক্রিকেটারদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানালেন ক্রিকেটারদের আরও পেশাদার হওয়া দরকার, সেই সাথে বিসিবিরও উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে, 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক। এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে শেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন।
ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।